সো অয়েল হাইড্রোলিক্স এর নেক্সট ইউনিট যেটা হলো সেটা হলো কম্পোনেন্টস অফ অয়েল হাইড্রোলিক্স সিস্টেম। তো এখানে যে ফার্স্ট যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেটা হলো হাইড্রোলিক পাম্পের কিছু পাম্প সম্বন্ধে এখানে ডিসকাস করব। যেই পাম্পগুলো তোমাদের এক্সামে আসতে পারে, যে তার ওয়ার্কিং প্রিন্সিপাল কি, কনস্ট্রাকশন কি এবং তার ছবি এঁকে তোমাদের দেখাতে হবে। তো প্রথম যেটা রয়েছে আমাদের পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, ঠিক আছে। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পটা কি হচ্ছে, টু টাইপসের হয়। একটা হলো রোটারি পাম্প আর একটা হলো রেসিপ্রোকেটিং পাম্প। রোটারি পাম্পের মধ্যে কি আছে, তিন রকমের। একটা হলো গিয়ার পাম্প, ভেন পাম্প আর স্ক্রু পাম্প, ঠিক আছে। এই গিয়ার পাম্পের মধ্যে এক্সটার্নাল ইন্টারনাল পাম্প, আর ভেন পাম্পের মধ্যে কি আছে, ফিক্সড পাম্প আর ভ্যারিয়েবল পাম্প। আর ফিক্সড পাম্পের মধ্যে আনব্যালেন্স আর ব্যালেন্স। আর আরেকটা পাম্প কি আছে রোটারির মধ্যে, স্ক্রু পাম্প। আর আরেকটা পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের মধ্যে, রেসিপ্রোকেটিং পাম্পের মধ্যে কি কি আছে, একটা হলো অ্যাক্সিয়াল পিস্টন পাম্প আর একটা হলো রেডিয়াল পিস্টন পাম্প। তার মধ্যে অ্যাক্সিয়াল পিস্টন পাম্পের মধ্যে দুটো আছে, একটা হলো ইনলাইন আর একটা হলো বেন্ট অ্যাক্সিস। আর রেডিয়ালের মধ্যে স্টেশনারি আর রোটেটিং, ঠিক আছে। তো তোমাদের এই পোর্শনটা, এই যে যেটা দেখতে পাচ্ছ এই পোর্শনটা তোমাদের ভালো করে কিন্তু দেখতে হবে। কারণ এইখানে তোমাদের কি রয়েছে, যে আমার হাইড্রোলিক পাম্পের সিম্বল কি কি হয়, কিরকম ভাবে আমরা হাইড্রোলিক পাম্পের সিম্বল ড্র করি, এটা কিন্তু এইভাবে দেখতে পারি। তো এইখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ফিক্সড যদি হাইড্রোলিক পাম্প হয় আর যদি ওয়ান ডাইরেকশনাল হয় তাহলে কি হয়, এরকম সিম্বল হয়। আর যদি এরকম ভ্যারিয়েবল হয় তাহলে এরকম। আর যদি ফ্লো ডুয়েল হয়, মানে দুদিকে যদি ফ্লো হয় তাহলে হবে এটা ফিক্সের জন্য, আর ভ্যারিয়েবলের জন্য হবে এটা, ঠিক আছে। এটা হলো হাইড্রোলিক পাম্পের সিম্বল, ঠিক আছে। আর হাইড্রোলিক মোটরের সিম্বল কোনটা, ত্রিভুজটা যেটা ট্রায়াঙ্গেলটা দিয়েছি সেটা উল্টো হয়ে যাবে মোটরের ক্ষেত্রে। একটা হলো ওয়ান ডাইরেকশনালের জন্য, আর এটা হলো ওয়ান ডাইরেকশনাল ফিক্সড ফ্লো আর ওয়ান ডাইরেকশনাল ভ্যারিয়েবল। আর টু ডাইরেকশনাল ফিক্সড ফ্লো আর টু ডাইরেকশনাল ভ্যারিয়েবল। তো এই সিম্বল কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে, কারণ এই সিম্বলের ওপর কিন্তু অনেক কোশ্চেন আসবে। যে হাইড্রোলিক পাম্পের সিম্বল ড্র করো বা প্রেসার কন্ট্রোল ভালভের সিম্বল ড্র করো, এরকম অনেকগুলো সিম্বল দিয়ে দেবে ড্র করার জন্য, তোমাদের রাখতে হবে, ঠিক আছে। তো নেক্সট যেটা হলো আমাদের যে ভেন পাম্প, ঠিক আছে। যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ভেন পাম্প, এই ভেন পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল কি, ঠিক আছে। তো ভেন পাম্পের আমরা কি দেখব, এই এই ছবিটা ভালো করে দেখবো, ঠিক আছে। ভেন পাম্প কিরকম ভাবে ওয়ার্ক করে, এইভাবে সাকশনে সাক করে ফ্লুইড। তারপরে কি, এই এই যে ইয়েলো দাগগুলো দেখতে পাচ্ছ, এই ইয়েলো দাগগুলোর মধ্যে আমার কি আসবে, এগুলো হলো স্প্রিং, ঠিক আছে। আর এই যে রেড কালার, রেড কালার হলো এর মধ্যে হলো ফ্লুইড ঢুকছে। এই ছোট্ট ছোট্ট প্যাসেজ রয়েছে, প্যাসেজের মধ্যে আমার ফ্লুইড ঢুকছে। দিয়ে এই রানার যেটা রয়েছে, এই রানারের জন্য স্প্রিং গুলো আমার ইয়েটাকে প্রেশারাইজ করছে, আমার ফ্লুইডটাকে প্রেশারাইজ করে, এবং প্রেশারাইজ করে একদম ঘুরিয়ে ডিসচার্জ দিয়ে বার করছে। এটাই হলো আমার ভেন পাম্পের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এখানে ওয়ার্কিং প্রিন্সিপালটা সুন্দরভাবে এখানে আমি লিখে দিয়েছি। তো এই ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমরা ভালো করে এই জায়গাটা পড়ে নেবে। আর আর কি আছে, যদি কনস্ট্রাকশন চায়, তো এই কনস্ট্রাকশনে দেখো কি কি থাকে, আমার থাকে হলো কেসিং থাকে, ইনলেট পোর্ট থাকে, ক্যামরিং থাকে, আউটলেট পোর্ট থাকে, ভেন্স থাকে, রোটার থাকে আর শাফট থাকে। তো এইগুলো কি কি হয়, এগুলো ভালো করে এখান থেকে পড়ে নেবে। নেক্সট তোমাদের যেটা ইম্পর্টেন্ট, যেটা অনেক সময় অনেক আগের বারেও এসেছিল, তার আগের বারেও আসে, তো এইবারেও আসার চান্সেস রয়েছে, সেটা হলো ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড কনস্ট্রাকশন অফ গিয়ার পাম্প। তো এইখানে তো কিন্তু দুখানা গিয়ার পাম্প রয়েছে, একটা হলো এক্সটার্নাল গিয়ার পাম্প, একটা হলো ইন্টারনাল গিয়ার পাম্প, ঠিক আছে। তো তোমাদেরকে যদি কোনো রকম মেনশন করা না থাকে যে এক্সটার্নাল গিয়ার পাম্প ড্র করো বা লেখো, বা ইন্টারনাল গিয়ার পাম্প ড্র করো বা লেখো, এরকম যদি কোনো মেনশন না করা থাকে তাহলে যে কোনো একটা গিয়ার পাম্প সম্বন্ধে তোমরা কিন্তু লিখতে পারবে। কিন্তু যদি মেনশন করা থাকে যে ড্র বা ডেসক্রাইব দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এক্সটার্নাল গিয়ার পাম্প উইথ নিডস কেস, তাহলে কিন্তু এক্সটার্নাল গিয়ার পাম্পই লিখতে হবে, ঠিক আছে। তো এক্সটার্নাল, প্রথমে আমি এক্সটার্নাল বলছি তারপর ইন্টারনাল বলছি। এখানে কি কাজ করছে, এখানে দুটো গিয়ার থাকে, একটা ড্রাইভার গিয়ার একটা ড্রিভেন গিয়ার। তো এক্সটার্নালের ক্ষেত্রে কি হচ্ছে, একটা দিকে আমার ইনলেট দিয়ে ফ্লুইড ঢুকছে, দিয়ে গিয়ারগুলো কি করছে, আমার ফ্লুইডটাকে প্রেশারাইজ করে আমার একদিকে পাঠিয়ে দিচ্ছে। আর ইন্টারনাল গিয়ারের কি হচ্ছে, যে একটা আহ, একটা গিয়ারের মধ্যে আর একটা গিয়ার থাকছে, ঠিক আছে। এই দেখো একটা বাইরে আউটার গিয়ার থাকছে, একটা ইনার গিয়ার থাকছে। এবার কি হচ্ছে, এই ইনলেট দিয়ে যখন জলটা এই ফ্লুইডটা ঢুকছে তখন কি
এই ইনার গিয়ারটা আউটার গিয়ারের টিথের মধ্যে ফ্লুইডটাকে ঢুকিয়ে ওকে প্রেশারাইজ করে ডিসচার্জ করছে। এইভাবে কিন্তু আমার আহ, এই যে দেখো আমি পরপর দিয়েছি যে প্রথমে হচ্ছে ফিলিং, তারপরে হচ্ছে ট্রান্সফার হচ্ছে, তারপরে হলো ডেলিভারি। এটা হলো এক্সটার্নালের জন্য। আর ইন্টারনালের জন্য সেরকম ভাবে দেখো যে প্রথমে দেখো ফিলিং হচ্ছে, ফিলিং তারপর ট্রান্সফার হচ্ছে কোথায়, এই আস্তে আস্তে এখানে ট্রান্সফার হচ্ছে, তারপরে ডেলিভার হচ্ছে। তো এইভাবে হলো গিয়ার পাম্পের ওয়ার্কিংটা হয়ে থাকে। তো এই এই যে নোটসটা অলরেডি তোমাদের গুগল ক্লাসরুমে সুন্দরভাবে দেওয়া আছে, এই গুগল ক্লাসরুম থেকে কিন্তু এই নোটসগুলো সুন্দরভাবে পেয়ে যাবে, এবং খুব সোজা ভাষায় এটা লেখা আছে যে কিভাবে কি কাজ করছে। আর তোমরা কিন্তু এই ছবিগুলো কিন্তু মাস্ট দেওয়া চাই, ঠিক আছে? আর এখানে কি অ্যাডভান্টেজ রয়েছে, যে আমার গিয়ার পাম্পের অ্যাডভান্টেজ কি? মেনটেনেন্স সিম্পল, আউটপুট ইজ কন্ট্রোলেবল, ইজি টু রিকনস্ট্রাক্ট, ক্যাভিটেশন যে হয় আর লেস সেন্সিটিভ, ঠিক আছে? এইগুলো হলো আমার অ্যাডভান্টেজ। এবার কি অ্যাডভান্টেজ থাকলে ডিসঅ্যাডভান্টেজ থাকবেই। তো এটা কি ইন্টারলকিং গিয়ার ক্যান বি ফর লাউড, মানে যখন গিয়ারের ইন্টারলক হয় একটা লাউড নয়েজ হয়। তারপরে লিকুইড শুড বি ফ্রি অফ অ্যাব্রেসিভস, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো অ্যাপ্লিকেশন কি কি রয়েছে, নানা রকম জায়গায় এর অ্যাপ্লিকেশন রয়েছে। তো প্রথম অ্যাপ্লিকেশন কি তোমার, যে কোনো মানে হাই থিকনেস হাই ডেন্সিটির কোনো অয়েল এক জায়গা থেকে অন্য জায়গায় আমার নিতে এটা ইউজ করা হয়। তারপরে কি কোনো লিউব অয়েল, তারপরে ডিফারেন্ট টাইপ অফ ফ্লুইড, তারপরে অ্যালকোহল, এইগুলো এক জায়গা থেকে অন্য জায়গায়, তারপরে বিভিন্ন কেমিক্যাল, পলিমার মেটেরিয়াল, তারপরে হলো রেজিন, এইগুলো তোমার ট্রান্সফার করতে এইগুলো তোমার ইউজ করা হয়। এইগুলো হলো গিয়ার পাম্পের আমার অ্যাপ্লিকেশন। এইবার কি হচ্ছে, এবার আসি হলো আমার পিস্টন পাম্প, ঠিক আছে? তোমাদের সিলেবাসে তোমাদের তিনখানা পাম্প আছে, একটা হলো ভেন পাম্প, একটা হলো পিস্টন পাম্প, আর একটা হলো গিয়ার পাম্প। এই তিনটেই তোমাদের আছে। তার মধ্যে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে পাম্পটা পড়তে হবে সেটা হলো তোমাদের গিয়ার পাম্প। আর পিস্টন পাম্পটাও পড়ে নেবে। তো এই পিস্টন পাম্পটা কি হচ্ছে, অনেকটা এরকম নর্মাল টাইপের দেখতে হয়। তো এই পিস্টন পাম্পটা কি হয় আমার, এইখানে যে দেখতে পাচ্ছ যে একটা বেন্ড থাকে। এই বেন্ড যখন থাকে তখন একটা আর বেন্ডের সঙ্গে সঙ্গে কি থাকে, যে জায়গাটা বেন্ড থাকে সেখানে সেই জায়গাটাকে বলে সোয়াস প্লেট। যেটা দুটো বললাম, একটা হলো অ্যাক্সিস প্লেন আর একটা হলো বেন্ট অ্যাক্সিস, ঠিক আছে? তো অ্যাক্সিস প্লেন যেটা থাকে তার নাম হলো বেন্ট অ্যাক্সিস, মানে ওখানে একটা সোয়াস প্লেট থাকে, ঠিক আছে? সোয়াস প্লেটটা কি বেন্ট অবস্থায় থাকে, একটা অ্যাঙ্গেলে সেট করা থাকে। তো তার মধ্যে কি থাকে আমার, পিস্টন থাকে। সে পিস্টনগুলো আমার এইদিকে যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছ, এখানে যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারটার সঙ্গে মধ্যে ঢোকানো থাকে। এবার কি হচ্ছে, ফ্লুইড একটার মধ্যে দিয়ে ইনলেট হচ্ছে, এবং কি হচ্ছে যখন আমার এটা কন্টিনিউয়াসলি ঘুরছে, এই পিস্টনটা গিয়ে ফ্লুইডটাকে মানে প্রেসারাইজ করছে, দিয়ে আমার আউটলেট দিয়ে এইভাবে বেরিয়ে যাচ্ছে। এটা হলো সোয়াস প্লেট টাইপ অ্যাক্সিস অ্যাক্সিয়াল পিস্টন পাম্প। আরেকটা ঠিক কি থাকে, বেন্ট অ্যাক্সিস, মানে আমার টোটালটাই বেন্ট অবস্থায় থাকে। সেখানেও একটা বেন্টে যেখানে থাকে সেটাই একটা পিস্টন থাকে আর সিলিন্ডার থাকে। সেখানেও সেম ভাবে এরকম ভাবে ঢুকছে ফ্লুইডটা, আমার কি হচ্ছে পিস্টনটা সিলিন্ডারের মধ্যে প্রেসারাইজ করছে ফ্লুইডটাকে, আবার বের করে দিচ্ছে। এইভাবেই আমরা হাইড্রোলিক পাম্প দিয়ে কি করি, আমরা ফ্লুইডকে প্রেসারাইজ করি। কারণ প্রেসারাইজ ফ্লুইড দিয়েই আমার হাইড্রোলিক হাইড্রোলিক যে সার্কিট রয়েছে, যে কোনো জিনিস লিফটিং করা বা নামানো সেটা কাজটা করতে পারি। তো এই এই কটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট হাইড্রোলিক পাম্প রয়েছে। তার মধ্যে আমি যেটা বললাম যে তোমরা গিয়ার পাম্প আর পিস্টন পাম্প এই দুটো ভালো করে পড়ে নেবে। সো নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হলো প্রেসার কন্ট্রোল ভালভ। তো প্রেসার কন্ট্রোল ভালভ মানে কি, আমরা প্রেসারটাকে কন্ট্রোল করব। এই যে হাইড্রোলিক সার্কিটে আমরা হাইড্রোলিক পাম্প যে প্রেসারাইজ যে ফ্লুইডটা তৈরি করলো, সেটা তো আমরা মেনলি কোথায় পাঠাবো, আমরা হাইড্রোলিক সার্কিটে পাঠাবো। এই সার্কিটে যাওয়ার আগে আমাদের প্রেসার কন্ট্রোল ভালভ কি করবে, আমার প্রেসারটা কন্ট্রোলড আছে কিনা, যে বেশি বেশি আছে না কম আছে সেটাও যদি সেটাও দেখবে। যদি বেশি থাকে তো সেই এক্সেস প্রেসারটা ও ফার্দার সার্কিটের মধ্যে পাঠাবে না, যতটা প্রয়োজন ততটাই পাঠাবে, যেটা প্রয়োজন নেই সেটা আবার ও ট্যাঙ্কে এসে জমা করবে। তো হাইড্রোলিক প্রেসার কন্ট্রোল ভালভের মধ্যে আমাদের কি কি, এই সিলেবাসের মধ্যে তোমাদের চারটে ভালভ পড়তে হবে। একটা হলো প্রেসার রিলিফ ভালভ, আর একটা হলো আনলোডিং ভালভ, আর নেক্সট হলো সিকোয়েন্স ভালভ, আর একটা হলো প্রেসার রিডিউসিং ভালভ। তো দেখো এর নাম থেকেই তোমরা বুঝতে পারছো, প্রথম যেটা করতে হবে সেটা প্রেসার রিলিফ ভালভ, মানে প্রেসারটাকে রিলিফ করে দেওয়া, ঠিক আছে? মানে এক্সেস প্রেসার হয়ে গেছে, যেমন আমরা বলি না আমাদের খুব বেশি টেনশন হয়ে কি হলে কি বলি, টেনশনটাকে রিলিজ করে দাও, রিলিফ করে দাও, ঠিক আছে? মানে সেরকমই
আমাদের এক্সেস প্রেশার হয়ে গেছে, প্রেশারটাকে রিলিফ করে দাও। তো এটা হলো প্রেশার রিলিফ ভালভ। আনলোডিং মানে কি, প্রেশারটাকে আনলোড করে দেওয়া। আর রিডিউসিং মানে হলো কি, ধরো আমার 50 বার প্রেশার দরকার, হয়ে গেছে আমার 100 বার, তো 100 থেকে 50-এ রিডিউস করে দাও। ঠিক আছে, এটা হলো রিডিউসিং ভালভ। আর সিকোয়েন্স ভালভ মানে হলো আমার দুটো কাজ সিকোয়েন্সিয়াল, যদি কোনো কাজ থাকে, ধরো একটা কোনো জিনিস হোল্ড করছে কোনো ডিভাইস, আর একটা ডিভাইস দিয়ে আমি জিনিসটাকে ড্রিল করছি, তো সিকোয়েন্সিয়াল যখন কাজ হবে তখন সিকোয়েন্স ভালভ দরকার হয়। তো প্রথম যেটা রয়েছে সেটা হলো আমাদের প্রেশার রিলিফ ভালভ। তো প্রেশার রিলিফ ভালভ কি হচ্ছে, এখানে এইটা হলো প্রেশার রিলিফ ভালভের কাজ। তো এখানে আমার এটা হলো রিলিফ ভালভের আমার কনস্ট্রাকশন। তো এখানে কি থাকে, ওপরে থাকে আমার একটা প্রেশার অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। ঠিক আছে, এই স্ক্রুটার সঙ্গে কি থাকে, একটা স্প্রিং। এটা কিন্তু ম্যানুয়ালি আমার একটা সার্টেন অ্যামাউন্টে টাইট করা থাকে। ঠিক আছে, আর এই জিনিসটা হলো পপেট। এখান দিয়ে কি হচ্ছে, অয়েলটা যাচ্ছে, এদিকে হলো ট্যাঙ্কে যাচ্ছে। এবার কি হচ্ছে, আমার কোনো কারণে যদি হাইড্রোলিকের প্রেশার বেশি হয়ে যায়, তো এক্সেস প্রেশারের ফ্লুইডটা আমার এই জায়গাটা দিয়ে, এই ইনলেট পোর্টটা দিয়ে আমার ঢোকার চেষ্টা করবে। ঢুকে কি করবে, প্রেশার তো বেশি, তো এই পপেটটাকে ও ঠেলবে। আর পপেটটার সঙ্গে কি লাগানো আছে, পপেটটার সঙ্গে লাগানো আছে স্প্রিং। তাহলে কি স্প্রিং এর ধর্ম সংকুচিত আর প্রসারিত করা, এক্সটেন্ড আর রিট্রাক্ট হওয়া। তো কি করবে, ওটাকে ও রিট্র্যাক্ট করবে। ঠিক আছে, সংকুচিত করবে। যার ফলে কি হবে, এই যে পপেটটা রয়েছে, পপেটটা এই ভালভটা থেকেও সরে যাবে। সরে গিয়ে কি হবে, এখানকার যে ফ্লুইডটা রয়েছে, সেই ফ্লুইডটা এদিক দিয়ে বেরিয়ে আবার ট্যাঙ্কে জমা হবে। এইরকম ভাবেই কিন্তু আমার প্রেশারটাকে ও রিলিফ করে। এই জন্য এর নাম হলো প্রেশার রিলিফ ভালভ। তো সেরকম ভাবে আমি এরকম অলরেডি এখানে বলে দিয়েছি। এই যে দেখো, পরেরটা কি আছে, স্প্রিংকে ঠেললো, দিয়ে এখান দিয়েও বেরিয়ে গেল। ঠিক আছে, এইটা হলো পাইলট অপারেটেড প্রেশার রিলিফ ভালভ। ঠিক আছে, এবার আরেকটা কি আছে, এই প্রথমটা হলো নর্মাল স্প্রিং অপারেটেড। ঠিক আছে, এটা হলো প্রথমটা কি, ডাইরেক্ট অ্যাক্টিং প্রেশার রিলিফ ভালভ। তারপরে কি আছে, পাইলট অপারেটেড। মানে এইখানে কি হচ্ছে, এখানে ওপরে একটা স্প্রিং রয়েছে, আর একটা কি, নিচে আর একটা স্প্রিং রয়েছে, আর এখানে হলো একটা ডায়াফ্রাগ্রাম বা পপেট রয়েছে। এখানে কি হচ্ছে, সেম ভাবে কাজটা মোটামুটি একই। সেটা হলো কি, আমার এই প্রেশারটা উপর দিকে প্রেশারাইজ করবে। যার ফলে কি হবে, এখানকার যখন প্রেশারাইজ করে এই ডায়াফ্রাগ্রামটাকে উপরে উঠিয়ে দেবে বা পপেটটাকে উপরে উঠিয়ে দেবে, তখন এখানকার দিয়ে আমার ট্যাঙ্কে জমা হবে। এবং এইখানে দেখো একটা লাইন রয়েছে, এই লাইনটা দিয়েও ও ফ্লুইডটা যাবে, ফ্লুইড গিয়ে এখানেও ঠেলবে, দিয়ে এই লাইনটাকেও বন্ধ করে দেবে। যার ফলে কি হবে, আমার এক্সেস প্রেশারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই হলো দুটো প্রেশার রিলিফ ভালভ কাজ করে। নেক্সট যেটা আছে, প্রেশার রিডিউসিং ভালভ। এর টাইপস আর ওয়ার্কিং। ওপরে প্রেশার রিলিফ ভালভের কিন্তু টাইপস আর ওয়ার্কিং আছে, এই দুটো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। নেক্সট যেটা কি আছে, এটা হলো প্রেশার রিডিউসিং ভালভ। মানে প্রেশারটাকে রিডিউস করবে, 100 বারের প্রেশার রয়েছে, সেটাকে কমিয়ে 50 বার, হোল সার্কিটের মধ্যে 50 বারই ও সাপ্লাই দেবে। তো এখানে এটাই হলো প্রেশার রিডিউসিং ভালভের কাজ। হাইড্রোলিকে এর নাম হলো প্রেশার রিডিউসিং ভালভ, নিউমেটিকে এটার নাম হলো প্রেশার রেগুলেটর। ঠিক আছে, এবার আমি এর ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমাদের দেখাই। এখানে কি কি থাকে, তোমার একটা অ্যাডজাস্টেবল স্ক্রু থাকে, অ্যাডজাস্টিং স্প্রিং থাকে, কনিক্যাল পপেট থাকে, একটা ডায়াফ্রাগ্রাম থাকে, আর ইনলেট আর আউটলেট পোর্ট তো থাকবেই, কারণ একটা দিয়ে ঢুকবে, একটা দিয়ে বেরোবে। ঠিক আছে, চলো আমরা এবার এটা দেখি। তো এইটা হলো আমার প্রেশার রিডিউসিং ভালভের কনস্ট্রাকশন। এখানে কি হচ্ছে, ইনলেট মানে এইখান দিয়ে আমার ইয়েটা ঢুকছে, ফ্লুইডটা ঢুকে কি করছে, আমার এইখান দিয়ে, এবার কি, যখন আমার ইয়ে রয়েছে, যখন আমার জলটার ভেতরে রয়েছে, তখন কি হচ্ছে, আমার এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকছে। ফাঁকা থেকে কি হচ্ছে, এইখান দিয়ে গিয়ে আমার এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার মনে করো যখন আমার প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এইখান দিয়ে জলটা যাচ্ছে, জল গিয়ে কি হচ্ছে, এই স্প্রিং এর ওপরে ও অ্যাপ্লাই করছে। স্প্রিং এর ধর্ম সংকুচিত প্রসারিত হওয়া। তখন কি হচ্ছে, আমার এই স্প্রিংটা ওপরে উঠে যাচ্ছে, এই পপেটটা এই জায়গাটা আটকে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, জল আর বেরোতে পারছে না। যার জন্য কি হচ্ছে, আমার
প্রেশার এক্সেস প্রেশারটা আমরা যেতে পারছি না, মানে শুধু 50 বা 50 বার যে 100 বার যে প্রেশার ছিল সেই প্রেশারটা গেল না, 50 বারের প্রেশারটাই গোটা সার্কিটের মধ্যে অ্যাপ্লাই হলো। এইভাবেই কিন্তু আমার প্রেশার রিডিউসিং ভালভটা কাজ করে। আর এরপর যেটা আছে আনলোডিং ভালভ। আনলোডিং ভালভের এইটা হলো ওয়ার্কিং। আমি তোমাদের ওয়ার্কিংটা এইভাবে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা হলো আনলোডিং ভালভের ওয়ার্কিং। কিভাবে কাজ করছে, ওপরে সেম ভাবে একটা অ্যাডজাস্টিং স্ক্রু রয়েছে, স্ক্রুটাকে আমি একটা সার্টেন প্রেসারে অ্যাপ্লাই করে দেবো। তারপরে স্প্রিংটাকে, যার যার সঙ্গে লাগানো আছে স্প্রিং, একটা আছে ট্যাঙ্কের ফ্লো, একটা হচ্ছে পাম্পের ফ্লো, ঠিক আছে। এইবার এইখানে কি হচ্ছে দেখো, এইখানে আমার পাম্প থেকে এই জলটা যাচ্ছে, জলটা গিয়ে একে ওপর দিকে ঠেলছে, ঠেলে ওপরে উঠে গেল, তাহলে কি হচ্ছে, এই নিচের যে জলটা রয়েছে এই জায়গা থেকে এই জায়গাটাও ফাঁকা হয়ে গেল, এই পকেটটা খুলে গেল, তার মানে এখান দিয়েও জলটা যাবে, দিয়ে কি হবে, এক্সেস প্রেসারটা আমি এখানে গিয়ে ট্যাঙ্কে গিয়ে জমা হবে। এইভাবে কি আনলোডিং ভালভটাও কাজ করে। এখানে দেখো আমি তোমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল সব লিখে দিয়েছি, ঠিক আছে। আর লাস্ট যে ভালভটা রয়েছে সেটা হলো সিকোয়েন্সিয়াল ভালভ, যেটা আমি বললাম যে সিকোয়েন্সে কাজ করে। ধরো আমার একটা কাজ হয়ে গেল এবং আর একটা কাজ করবো, যেমন এখানে দেখো আমি বলছি, সেটা হলো আমার নর্মাল অবস্থায় যখন পাম্প থাকে, ভালভ থাকে, তখন কি হচ্ছে, ইনলেট দিয়ে ঢুকছে, সে আউটলেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, ইনলেট দিয়ে ঢুকছে, আউটলেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, কন্টিনিউয়াসলি এইটা কাজ, ধরো আমার কোনো জিনিসকে হোল্ড করার জন্য ডাকছে, ঠিক আছে। এইবার আমার এবার হোল্ড হয়ে গেল, হোল্ডের পর হচ্ছে কন্টিনিউয়াসলি তো প্রেশার দিতেই থাকছে, যার ফলে কি হবে, এইখানে অনেকটা জিনিস বেড়ে যাবে, এইখানে কি প্রেশার বেড়ে যাবে, তখন কি হবে, এই জিনিসটাকে ও ওপর দিকে ঠেলে দেবে, ঠেলে দেওয়ার ফলে কি হবে, আমার এই যে পপেটটা রয়েছে এই পপেটটার ওপরে খুলে যাবে এবং এই বাইপাস লাইন দিয়ে আমার ফ্লুইডটা যেতে থাকবে, দিয়ে এই আউটলেট দিয়ে ও আরেকটা পিস্টন সিলিন্ডারে গিয়ে ভরতে থাকবে, যার ফলে কি হবে, আমার আরেকটা কাজ হবে, ধরো ড্রিলিং অপারেশন হবে। এইভাবে যখন আমার দুটো অপারেশন একই ভালভ দিয়ে সিকোয়েন্সিয়ালি হয়, তখন আমরা সেই জায়গায় সিকোয়েন্স ভালভ ইউজ করে থাকি, ঠিক আছে। তো এইটা হলো সিকোয়েন্স ভালভের আমার সার্কিট, এটা হলো তোমার নর্মাল কনস্ট্রাকশন, আর এটা হলো এই জায়গাটা হলো আমার ওয়ার্কিং প্রিন্সিপাল রয়েছে। তার আগে তোমরা এই যে সিম্বলগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, প্র্যাকটিস করবে, কারণ এই সিম্বল কিন্তু তোমাদের ড্র করতে দিতে পারে, যে ড্র প্রেসার রিলিফ ভালভ, ড্র আনলোডিং ভালভ, ড্র সিকোয়েন্স ভালভ, ড্র প্রেসার রিডিউসিং ভালভ, ঠিক আছে। তারপরে আগে যেটা দেখালাম, ড্র হাইড্রোলিক পাম্প, ড্র হাইড্রোলিক মোটর, তো এইগুলো এরকম ধরো 10টা জিনিস ড্র করতে বললো, দিল 10 নম্বর। কারণ এই ড্র গুলো কিন্তু ভালো করে দেখবে, তার সঙ্গে ওয়ার্কিং প্রিন্সিপাল, রিলিফ ভালভের ওয়ার্কিং প্রিন্সিপাল, রিডিউসিং ভালভের ওয়ার্কিং প্রিন্সিপাল, আর আনলোডিং, এই তিনটে ভালো করে পড়বে। সিকোয়েন্স ভালভ অত দরকার নেই ভালো করে পড়ার, তবু আমি বলবো সিকোয়েন্স ভালভটাও পড়ে নেবে, কারণ তোমাদের যখন সিকোয়েন্সিয়াল সার্কিট আসবে সেখানে তোমাদের সিকোয়েন্স ভালভটা পড়তে হবে। সুতরাং এই চারটে যেটা দেখালাম, এই চারটের ওয়ার্কিং প্রিন্সিপাল ভালো করে পড়ে নেবে। এই যে নোটসটা রয়েছে, নোটসটা গুগল ক্লাসরুমে দেওয়া আছে, ক্লাসরুমে গিয়ে এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো ভালো করে পড়ে নেবে, খুব ইজি ভাষায় দেওয়া আছে। তোমরা যদি একবার এখন যেমন বোঝালাম বুঝে যাও, তাহলে তোমরা নিজের ভাষাতেই লিখতে পারবে। তো বোঝা গেল। তো এটা ছিল সমস্ত প্রেসার কন্ট্রোল ভালভের ওপর লেকচার। হাইড্রোলিক সার্কিটের নেক্সট ইম্পর্টেন্ট টপিক হলো ডাইরেকশন কন্ট্রোল ভালভ। ডাইরেকশন কন্ট্রোল ভালভ মানে কি, আমরা এখানে ফ্লুইডের ডাইরেকশনটাকে কন্ট্রোল করব, কন্ট্রোল করে অ্যাকচুয়েটারকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড নাকি কোনো অফ পজিশন আছে এটাকে আমরা কন্ট্রোল করবে কে, এই ডাইরেকশন কন্ট্রোল ভালভ। তো ডাইরেকশন কন্ট্রোল ভালভ থেকে তোমাদের বেশিরভাগ তোমাদের ডাইরেকশন কন্ট্রোল ভালভ ড্র করতে দেবে। ধরো ড্র করতে দিল, ড্র 4/2 ডিসিভি, ড্র 3/4 ডিসিভি, স্প্রিং অপারেটেড বা সলিনয়েড অপারেটেড, এক্সেট্রা। তো কিভাবে ডাইরেকশন কন্ট্রোল ভালভ কাজ করে দেখো। তো আমরা এই দেখো দুটো রেক্ট্যাঙ্গেল আছে, দুটো স্কোয়ার আছে। তো প্রথম যে স্কোয়ারটা সেটা কি, এইগুলো ডিপেন্ড করে আমার কি, নাম্বার অফ 2/2, মানে নাম্বার অফ পজিশন। প্রথম টুটা ডিপেন্ড করে হলো নাম্বার অফ পজিশন, মানে কটা পজিশন আছে। এখানে দেখো দুটো পজিশন আছে, ঠিক আছে। তো এইগুলোকে ডিনোট করে নাম্বার অফ পজিশন। আর পোর্ট মানে হলো আমার চ্যানেল, মানে এখানে কটা পোর্ট আছে, একটা, দুটো, তিনটে। সেরকম ভাবে এই দিকেও আছে 1, 2, 3।
আর পোর্ট মানে হলো আমাদের যে অ্যাকচুয়েটরে যেই যার মাধ্যমে ফ্লুইড যায় তাকে বলা হয় পোর্ট। ঠিক আছে, তার মানে এখানে তিনটে পোর্ট আছে, তার মানে এটা হলো 3/2 ডিসিবি। ঠিক আছে, মানে 3 মানে প্রথমটা ডিপেন্ড করে আমার পোর্ট, তারপরেরটা ডিপেন্ড করে হলো পজিশন। ঠিক আছে, এইবার তোমরা যদি একটু আরো ডিটেলে যাও, তাহলে দেখো এখানে আছে 3/2 অপারেটেড ডিসিবি। তাহলে কি এখানে 3/2 মানে আমার প্রথমটা 3 মানে কি বললাম, পোর্ট ডিপেন্ড করে। তাহলে এখানে কটা পোর্ট আছে দেখো, পোর্ট নাম্বার 1টা কিন্তু ক্লোজ পোর্ট, ঠিক আছে, আর পোর্ট নাম্বার 2 হলো ওয়ার্কিং পোর্ট, মানে এটা ওপেন পোর্ট। ঠিক আছে, আর সেম ভাবে ফার্স্ট পোর্টটা অলওয়েজ আমার কি এক্সটেনশন স্ট্রোক দেয়, সেকেন্ড পজিশনটা কি দেয় আমার রিট্রাকশন দেয়। ঠিক আছে, এবার আমি কিছু পোর্টের উদাহরণ দিই। সেটা হলো প্রথমটা দেখো 2/2 পোর্ট, এটা কি প্রথমটা কি নর্মালি ক্লোজ, তার সিম্বল কিরকম হবে, তার এরকম হবে সিম্বল। আর নর্মালি ওপেন হলে কি হবে, এরকম হবে। তারপরে কি 3/2 দেখো 2টা লাস্টে, তার মানে দুটো পজিশন 1 2, আর তিনটে পোর্ট 1 2 তিনটে পোর্ট, প্রথমটা নর্মালি ক্লোজ, তারপর নর্মালি ওপেন। ঠিক আছে, তারপরে কি দেখো 4/2 মানে এখানে চারটে রয়েছে, 1 2 3 4, দেখো প্রথমে চারটে পোর্ট মানে চারটে পোর্ট হবে, আর দুটো পজিশন হবে, দুটো পজিশন দিচ্ছে। তারপরে তারপরে কি আছে 5/2, নিশ্চয়ই 5 মানে হলো পাঁচটা পোর্ট হবে আর দুটো পজিশন হবে, তার মানে কি দেখো এখানে 1 2 3 4 5, তার মানে কি 1 2 3 4 5। ঠিক আছে, লাস্টে কি 4/3, 4/3 3 নিশ্চয়ই এখানে তিনটে পজিশন হবে, তার মানে একটা নিশ্চয়ই মিডিল পোর্শনটা ক্লোজ পজিশন হবে। ঠিক আছে, এখানে দেখো তিনটে পজিশন আছে, একটা দুটো তিনটে, আর কটা আছে 1 2 3 4, চারটে। লাস্টেরটা আরেকটা লাস্ট কি 5/3 ওয়ে ভালভ, মানে কি এখানে তিনটে পজিশন থাকবে আর পাঁচটা পোর্ট থাকবে, 1 2 3 4 5। ঠিক আছে, এইবার এই ডিসিবি তো জাস্ট তোমাদের বললাম কিরকম ভাবে ডিসিবি সিম্বল আঁকে, কিন্তু ডিসিবি কে কিন্তু চালানোর জন্য অ্যাকচুয়েশন ডিভাইস থাকে। সেই অ্যাকচুয়েশন ডিভাইস গুলো কি, এইগুলো হলো তার সিম্বল। যদি মেকানিক্যালি অ্যাকচুয়েটেড থাকে, অ্যাকচুয়েশন বাই স্টেম থাকে, তাহলে তার সিম্বল এইটা। যদি স্প্রিং দিয়ে ডিসিবি চালানো হয় তাহলে তার সিম্বল এটা। যদি রোলার রিভার দিয়ে চালানো হয় তার সিম্বল এটা। যদি এয়ার স্প্রিং রিসেট দিয়ে চালানো হয় তার সিম্বল এটা। যদি কি রোলার রিভার আইডিয়াল রিটার্ন যদি হয় তার সিম্বল এটা। যদি কম্বাইন্ড হয়, ধরো স্প্রিং অ্যান্ড এয়ার স্প্রিং রিসেট দুটো হলে এইটা। ঠিক আছে, এরপরে কি আরো আছে কিছু, সেটা হলো প্রথম আরেকটা কি পুশ বাটন হলে অ্যাকচুয়েশন, যদি পুশ বাটন হয় তাহলে হবে এরকম সিম্বল, অ্যাকচুয়েশন যদি লিভার হয় তাহলে এরকম সিম্বল, যদি অ্যাকচুয়েশন যদি লিভার হয় আরেকটা আর ইন্ডেক্সড হয় 2 পজিশনের তাহলে এরকম হবে, যদি ফুড ভালভ অ্যাকচুয়েশন হয় তাহলে এরকম, নিউমেটিক অ্যাকচুয়েশন হলে এরকম, সলিনয়েড বা ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েশন হলে এরকম, আর কি সলিনয়েড আর ইলেকট্রিক্যাল অ্যাকচুয়েটেড পাইলট অপারেটেড হলে এইরকম, ম্যানুয়াল ওভাররাইড হলে এরকম, আর এটা হলো নিউমেটিক অ্যাকচুয়েটেড, আর এটা, আর এইদিকেও একটা ডিফারেন্সিয়াল পিস্টনের অ্যাকচুয়েটেড। ঠিক আছে, এইবার তোমাদের একটা এক্সাম্পল দিই। ধরো বলা হলো যে ড্র 5/2 ইন্ডেক্সড অপারেটেড ডিসিবি ড্র করতে, তাহলে কি রকম, তাহলে কি প্রথমে 5/2 মানে কটা দুটো পজিশন আছে, 1 2 দুটো পজিশন, পাঁচটা পোর্ট 1 2 3 4 5, পাঁচটা পোর্ট দিলে। আর আমি দেখে নেব ইন্ডেক্সড ম্যানুয়ালি অপারেটেড সিম্বল কোনটা, এই যে আমি দেখালাম এইটা, এইটা হবে সিম্বল ইন্ডেক্সড ম্যানুয়ালি অপারেটেড, এই যে এইটা ইন্ডেক্স, তার মানে এই সিম্বলটা এখানে দিয়ে দেবো, হয়ে গেল। এবার দেখা গেল তোমাদের পরের যদি আহ, ইয়ে চাই, সিম্বল চাই ডিসিবি, তাহলে কিরকম ড্র করতে হবে দেখো। এখন বলা আছে নিউমেটিক্যালি অ্যাকচুয়েটেড নিউমেটিক্যালি অ্যাকচুয়েটেড 5/2 সিঙ্গেল পাইলট মেকানিক্যাল স্প্রিং রিসেট ডিসিবি ড্র করতে বলেছে। তাহলে কি নিউমেটিকের সাইন এরকম, তোমরা দেখেছো নিউমেটিকের সাইন এরকম, আর স্প্রিং এর সাইন কিরকম, স্প্রিং এর সাইন এরকম। তাহলে কি নিউমেটিক স্প্রিং রিটার্নস টাইপের, তাহলে সাইন এরকম প্রথমে এঁকে দেবে। ঠিক আছে, আর পাঁচটা পোর্ট আঁকবে আর দুটো পজিশন আঁকবে। ঠিক আছে, এখানে কি বলেছে 5/3 টু স্প্রিং সেন্টার স্পুল অ্যান্ড
সেন্টার পজিশন ইজ ক্লোজড, মানে সেন্টার পজিশনটা ক্লোজ থাকবে। 5/3 যেহেতু বলেছে তাহলে 3টে পজিশন হবে, 5টা পোর্ট হবে। আর কি টু স্প্রিং সেন্টার, মানে দুটো স্প্রিং সেন্টার আর এরকম হবে। তার টু স্প্রিং সেন্টারের সিম্বল কিরকম, এই যে এখানে চলে আসি, এই যে ইলেকট্রিক্যালি স্প্রিং সেন্টারের সিম্বল এইটা। ঠিক আছে, তোমরা এইভাবে ড্র করে নেবে। ঠিক আছে, এইবার দেখা গেল এই যে এইবার একটা নর্মাল এই ভালভগুলো কিভাবে ওয়ার্ক করে দেখো। এটা একটা নিউমেটিক সার্কিট রয়েছে। যার কি করে বুঝলাম নিউমেটিক সার্কিট, কারণ নিউমেটিক সার্কিটে এফআরএল ইউনিট থাকে, মানে ফিল্টার, রেগুলেটর, লুব্রিকেটর। এখানে কি হচ্ছে আমার, আর এই জিনিসটা হলো সাইলেন্সার। ঠিক আছে, আমার এয়ার যাচ্ছে কিন্তু এয়ার কি পাস হতে পারছে না, মাঝখানে পোর্ট দুটো ক্লোজ, ওপেন পোর্ট না। যদি এইখানে আসতো তাহলে ওপেন হতো, তাহলে এখানে গিয়ে চলে যেত এবং পিস্টনকে এক্সটেন্ড করতো। ঠিক আছে, এখানে কি ভালভ আছে, 2/2 ভালভ। ঠিক আছে, এবার একটা এবার কি আছে একটা, এবার 3/2 ভালভের একটা এক্সাম্পল। এখানে কি এটাও একটা নিউমেটিক সার্কিট। এখানে কি হচ্ছে আমার এয়ার যাচ্ছে, গিয়ার এখানে এখানে এসে এয়ারটা ক্লোজ হয়ে যাচ্ছে, তার জন্য ফার্দার যাচ্ছে, এখানেও ক্লোজ হয়ে যাচ্ছে। এবার এইখানে গিয়ে দেখো এয়ারটা ওপেন পোর্টে যাচ্ছে, এখান থেকে এয়ারটা এইদিকে যাচ্ছে, দিয়ে এই পিস্টনে এখানে এয়ারটা পড়ছে, যার জন্য কি হচ্ছে পিস্টনটা আগে মুভ হচ্ছে, আর এইদিকে যে এয়ারটা ছিল এখান দিয়ে বেরিয়ে সাইলেন্সার দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার হাইড্রোলিক সার্কিট কাজ করে। এবার নিউমেটিক সার্কিট বা হাইড্রোলিক সার্কিট দুটোই কাজ করে। এবার এখানেও একটা এরকম সার্কিট রয়েছে। এই সার্কিটটা কিভাবে যাচ্ছে দেখো, এয়ার এখান দিয়ে যাচ্ছে, দিয়ে এই দিক দিয়ে গিয়ে আমার এখান থেকে এয়ারটা পাস হয়ে এইদিকে ভর্তি হচ্ছে, এবং এখানে যে এয়ারটা ছিল এবং পিস্টনকে রিট্র্যাক্ট করছে। ঠিক আছে, এক্সটেন্ড না, এখানে রিট্র্যাক্ট করছে, পিছন দিকে যাচ্ছে, আর এদিককার এয়ারটা এখান থেকে গিয়ে বাইরে সাইলেন্সারের থ্রু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমার ডিসিবি কাজ করে। ডিসিবি মানে নাথিং বাট ডিসিবি ইজ আ ডাইরেকশন কন্ট্রোল ভালভ, যেটা কি করে আমার পিস্টনের অ্যাকচুয়েশনকে কন্ট্রোল করে বা অ্যাকচুয়েটরের অ্যাকচুয়েশনকে কন্ট্রোল করে। ঠিক আছে, নেক্সট হাইড্রোলিক সার্কিটের আরেকটা ইম্পর্টেন্ট পার্টস হলো ফ্লো কন্ট্রোল ভালভ। নামেই বুঝতে পারছো এ কি করে, তার মানে কি ফ্লুইডের ফ্লো বা এয়ারের ফ্লোটাকে কন্ট্রোল করে, মানে আমার স্পিডটাকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, তার যাতে কি পিস্টনের অ্যাকচুয়েশনটা স্পিডে হবে বা অ্যাকচুয়েশনটা রিট্রাক্টের সময় আস্তে আস্তে হবে। তার মানে কি গোটা সার্কিটের মধ্যে মেন কাজ হলো আমার এর হলো স্পিডটাকে কন্ট্রোল বা স্পিডটাকে কন্ট্রোল করবে উইথ দ্য ফ্লো। ঠিক আছে, মানে ফ্লোটাকে এয়ার বা এয়ার হোক বা নিউমেটিকের ক্ষেত্রে এয়ার, হাইড্রোলিকের ক্ষেত্রে ফ্লুইড, এই এয়ার বা ফ্লুইডের ফ্লোটাকে কন্ট্রোল করে আমার অ্যাকচুয়েটারের স্পিডটাকে কন্ট্রোল করবে। ঠিক আছে, তাহলে কি ফ্লো কন্ট্রোল ভালভ কিন্তু দু রকমের হয়, একটা হলো নন প্রেসার কম্পেনসেটেড, একটা হলো প্রেসার কম্পেনসেটেড। নন প্রেসার কম্পেনসেটেড খুব সিম্পল একটা কনস্ট্রাকশনের একটা ভালভ, সেটা হলো আমার এ থেকে বি পোর্টের মধ্যে মধ্যে কি যাবে, এয়ারটা যাবে এখানে, এবং কি দেওয়া আছে, একটা নিডল ভালভ দেওয়া আছে, পপেট ভালভ, স্ক্রু দিয়ে টাইট করা থাকে। এবার কি হচ্ছে, স্ক্রুটাকে আমার হালকা করে যদি খুলে দিই তাহলে কি আমার এ টু বি পাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ নাম্বার এ যে পিকচারটা রয়েছে সেটা কি ফুললি ক্লোজ রয়েছে। আস্তে যখন এই ভালভের স্টেমটা যখন নিডলটা খুলে দিলাম তাহলে কি আমার পার্শিয়ালি ওপেন হলো, তার মানে পার্শিয়ালি বেরোচ্ছে, আর যখন পুরোটা খুলে দিই তখন ফুললি ওপেন হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার এখানে আরেক ধরনের এই নন প্রেসারেরই আরেক ধরনের আমার কনস্ট্রাকশনের ভালভ রয়েছে, সেটা হলো রেস্ট্রিক্টেড ফ্লো এর মতো দেখতে, আর একটা ফ্রি ফ্লো। তার মানে কি আমার যখন এই দিকে যখন আমরা ইনলেটের দিকে কোনো দিকে যাব, এ টু বি যখন আমরা এয়ারটা পাস হবে তখন কি ওপর দিক দিয়ে এয়ারটা পাস হয়ে যাচ্ছে। এবার যখন ব্যাকে যাব তখন কিন্তু আর এই দিক দিয়ে যাবে না, তখন ফ্রি ফ্লো হবে। এই নিচ দিয়ে বি থেকে এ দেখো পপেটটা স্প্রিং দিয়ে আটকানো আছে, মানে স্প্রিংকে ঠেলে ওকে সংকুচিত করবে, দিয়ে রিট্রাক্ট করবে, দিয়ে হাওয়াটা বা ফ্লুইডটা এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। তার মানে এটা এখানে চেক ভালভ রয়েছে, তার মানে কি আমার যখন এক্সটেনশন স্ট্রোক হবে তখন একদিক দিয়ে ফ্লো হবে, তার মানে এক্সটেনশন স্ট্রোক হওয়ার সময় ও খুব কন্ট্রোলড ওয়েতে ফ্লোটাকে কন্ট্রোল ওয়েতে পাঠাবে, যাতে এক্সটেনশন স্ট্রোক বা যে কোনো স্ট্রোক যদি উল্টে উল্টে দেওয়া হয় তাহলে রিট্রাকশন স্ট্রোক হবে। যে স্ট্রোকগুলোতে যখন আমার স্পিডটা কন্ট্রোল করতে হবে তখন আমি কন্ট্রোলড ওয়েতে পাঠাবো।
এবার যখন স্পিডটা কন্ট্রোল করার দরকার নেই তখন দুদিকেই ফ্লো হবে, এই ওপর দিক দিয়েও ফ্লো হয়ে চলে যাবে আর এই নিচ দিক দিয়েও ফ্রি হয়ে চলে যাবে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, আমার প্রেসার কম্পেনসেটেড, আগেরটা ছিল নন প্রেসার কম্পেনসেটেড, ঠিক আছে। সেম অ্যাজ এখানে প্রেসার কম্পেনসেটেড কিভাবে কাজ করছে, যে আমার এ থেকে বি এর মধ্যে আমার এয়ারটা বা ফ্লুইডটা পাস হচ্ছে। আমার নিউমেটিকেও ফ্লো কন্ট্রোল ভালভ থাকে, হাইড্রোলিকেও ফ্লো কন্ট্রোল ভালভ থাকে। ইভেন আমরা আগে যা পড়ে এলাম তোমার প্রেসার কন্ট্রোল ভালভ, ডাইরেকশন কন্ট্রোল ভালভ, ফ্লো কন্ট্রোল ভালভ, অ্যাকচুয়েটার, এই সবগুলোই কিন্তু হাইড্রোলিক নিউমেটিক দুটো ক্ষেত্রেই কমন জিনিস থাকে, ঠিক আছে। তো এখানে ফ্লোটা কি হচ্ছে, আমার এখানে একটা কম্প্রেশন স্প্রিং রয়েছে। এবার কি হচ্ছে, যখন আমার এ থেকে বি তে যাচ্ছে তখন কি এই অ্যাডজাস্টেড নব দিয়ে আমার হাওয়াটাকে এই হাওয়া বা ফ্লুইডটাকে কন্ট্রোল করছে, যাতে স্পিডটাকে কন্ট্রোলড ওয়েতে প্রেশারাইজ যে ফ্লুইডটা কন্ট্রোলড ওয়েতে যেন সার্কিটের অ্যাকচুয়েটারের মধ্যে যায়। এটাই হলো প্রেশার কম্পেনসেটেড ফ্লো কন্ট্রোল ভালভ। আর ফ্লো কন্ট্রোল ভালভে তোমাদের শর্ট কোশ্চেন যদি আসে, ফ্লো কন্ট্রোল ভালভ তোমাদের কিরকম দেখতে হয় সিম্বল, ফ্লো কন্ট্রোল ভালভ দেখতে হয় এরকম। এটা হলো ফ্লো কন্ট্রোল ভালভের সিম্বল উইথ কিন্তু চেক ভালভ। এইবার এইটা কমপ্লিটলি শেষ হলো। এবার আমাকে কমেন্টে জানাবে যে ফ্লো কন্ট্রোল ভালভের সিম্বল কিরকম হয়। আর কি তোমরা আরেকটা কমেন্টে আমাকে লিখে পাঠাবে, সেটা হলো যদি আমরা ফ্লো কন্ট্রোল ভালভ আমরা কেন ইউজ করে থাকি, ঠিক আছে। নাও হাইড্রোলিক সার্কিটের সব থেকে লাস্ট এবং ইম্পর্টেন্ট একটা পার্ট হলো হাইড্রোলিক অ্যাকচুয়েটার। মানে আলটিমেটলি আমার যত ফ্লুইড বা এয়ার যত আসছে, সমস্ত পার্ট দিয়ে পার্ট থ্রু হয়ে আসছে, সব গিয়ে কোথায় দিচ্ছে, আমার এই অ্যাকচুয়েটারেই কিন্তু মেনলি আসছে, এবং অ্যাকচুয়েটারের সঙ্গেই লাগানো রয়েছে আমার লোড। এবার লোডটাই অ্যাকচুয়েটার দিয়েই কিন্তু ওঠানো বা নামানো বা যে ডিজায়ার্ড ওয়ার্ক রয়েছে সেই ওয়ার্কটা কিন্তু করে থাকি। তো অ্যাকচুয়েটার দু রকম হয়, একটা হলো লিনিয়ার অ্যাকচুয়েটার, একটা হলো রোটারি অ্যাকচুয়েটার। তো লিনিয়ার অ্যাকচুয়েটার হয় দু টাইপসের, একটা হলো সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার আর একটা হলো ডবল অ্যাক্টিং সিলিন্ডার, ঠিক আছে। এইবার তোমাদের সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার কিরকম ভাবে কাজ করে। সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারে আমার কি থাকে, একটা পিস্টন থাকে, একটা সিলিন্ডার থাকে, একটা স্প্রিং রড থাকে, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমার প্রেসার পোর্ট দিয়ে আমার ফ্লুইড হোক এয়ার হোক আসছে, দিয়ে কি হচ্ছে আমার পিস্টনটাকে আগে এক্সটেন্ড করছে, ঠিক আছে। এবার সঙ্গে যেহেতু এক্সটেন্ড করছে মানে কি, আমার স্প্রিংটা রিট্রাক্ট হচ্ছে, যার ফলে কি রিট্রাক্ট বা সংকুচিত হচ্ছে। এবার কি একটা প্রেসার পড়ছে, এবার যখন কাজটা হয়ে গেল, ডিজায়ার্ড ওয়ার্কটা যখন হয়ে গেল, তখন কি হচ্ছে, স্প্রিং এর ধর্ম কি যথা জায়গায় আবার ফেরত চলে যাওয়া, তার মানে আবার এক্সটেন্ড হবে স্প্রিংটা। এক্সটেন্ড যখন হবে তখন ও আবার স্প্রিং এর কারণেই ও এইদিকে এক্সটেন্ড হয়ে যাবে। তার মানে আলাদা করে ফ্লুইড আমাকে কিন্তু এখানে ভরে ওকে এক্সটেন্ড করার দরকার নেই, অটোমেটিক্যালি স্প্রিং এর কারণে আমার রডটা এক্সটেন্ড হয়ে যাবে। এটা হলো সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের কাজ, ঠিক আছে। এবার তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম, এইটা হলো তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা হলো অনলি যদি স্প্রিং না থাকে আর এটা স্প্রিং থাকলে তার রিপ্রেজেন্টেশন। এইবার আসি আমরা টু টাইপ, যেটা ডবল অ্যাক্টিং সিলিন্ডার, মানে যার এক্সটেনশন আর রিট্রাক্ট দুটো ভাবেই আমরা কাজ করতে পারি, রিট্রাক্টটা দুটো ভাবেই কাজ করতে পারি। তো এইখানে কি হচ্ছে, আমার পাম্প ফ্লো দিয়ে এইদিকে ফ্লুইড ঢুকছে এবং পিস্টনটাকে এক্সটেন্ড করছে, ঠিক আছে। এইবার রিট্রাকশন করার জন্য কি হচ্ছে, পাম্প ফ্লোটা আমি এক ডিসিভি দিয়ে অ্যাকচুয়েটারের যে ডিসিভি যে রয়েছে ডিসিভিটার আমি রিটার্ন স্ট্রোকে অ্যাকচুয়েটার দিয়ে আমি ঠেলে দিলাম, যার ফলে কি হচ্ছে, আমার ডিসিভি চেঞ্জ হয়ে গেল, পজিশন চেঞ্জ হয়ে গেল এবং পাম্প ফ্লোটা তখন ঘুরে গেল। তখন রিট্রাক্ট, তখন এই পিছন দিকটা পিস্টনের পিছন দিকটায় আমার পাম্প ফ্লোটা যেতে থাকলো এবং এইদিকে এইদিকে আমার জল ভরতে থাকলো এবং এইদিকে তোমার পিস্টনটাকে ঠেলতে লাগলো এবং রিট্রাক্ট হতে লাগলো, এটাকে বলে রিটার্ন স্ট্রোক। আর এইদিকের যে ফ্লুইড বা এয়ারটা রয়েছে সে তখন রিটার্ন ফ্লো দিয়ে ফ্লুইডের ক্ষেত্রে রিজার্ভে জমা হবে আর এয়ারের ক্ষেত্রে বাইরে অ্যাটমসফিয়ারে ছেড়ে দেবে। বোঝা গেল? তাহলে এইটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এইবার আসি হলো রোটারি অ্যাকচুয়েটার। এটা কি?
দু রকম আছে, একটা ভেন অ্যাকচুয়েটার, একটা হলো পিস্টন অ্যাকচুয়েটার। তাহলে ভেন অ্যাকচুয়েটার কি কি হাউজিং কনসিস্ট থাকে এখানে? দিস কনসিস্ট অফ সিলিন্ড্রিক্যাল হাউজিং উইথ আ ভেন ইনসাইড, একটা ভেন ইনসাইড থাকে, একটা হাইড্রোলিক প্রেস থাকে, যেটা আমার কাকে পুশ করে, আমার ফ্লুইডকে পুশ করে, এবং যার ফলে ওটা রোটেট হয়, ঠিক আছে। আর একটা হলো পিস্টন। পিস্টন কি করে? যে, আমার সিলিন্ডার টু কনভার্ট হাইড্রোলিক প্রেস ইনটু রোটেশনাল মোশন, ঠিক আছে। আর রোটারি অ্যাকচুয়েটারের সিম্বল কোনটা? এইটা হলো তোমার রোটারি অ্যাকচুয়েটারের সিম্বল। এবার আমরা কি পড়বো? অয়েল হাইড্রোলিকের অ্যাক্সেসরিজ। তো অ্যাক্সেসরিজের মধ্যে প্রথমেই যেটা আমরা পড়বো সেটা হলো অয়েল ফিল্টার। তো অয়েল ফিল্টারে কি ফাংশন রয়? তো এই ফাংশনগুলো কি কি হয়? প্রথমেই হলো কন্টামিনেন্ট রিমুভাল, আর কি প্রোটেকশন, আর কি মেনটেনিং ফ্লুইড ক্লিনিনেস, ঠিক আছে। মানে কি, প্রথমেই আমরা অয়েলের মধ্যে যদি কোনো রকম ডার্ট বা নোংরা থাকে সেইগুলো কি আমরা আগে থেকেই পরিষ্কার করেই ফ্লুইডের সার্কিটের মধ্যে পাঠাবো, যাতে পরবর্তীকালে ওইগুলো ফ্লুইডের সার্কিটে গিয়ে কোনো প্রবলেম না ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। যাতে পরিষ্কার একদম শুদ্ধ একটা ফ্লুইড আমরা যেন সার্কিটের মধ্যে দিতে পারি, এটাই হলো আমার ফিল্টারের মেন কাজ। তো ফিল্টারের আমার সিম্বল কি? এইটা হলো ফিল্টারের সিম্বল, ঠিক আছে। আর নেক্সট অ্যাক্সেসরিজ কি? হাইড্রোলিক ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ার কথাটার মানে কি? মানে হলো আমার হাইড্রোলিকের প্রেশারটাকে বাড়ানো। ধরো মেনলি আমরা ধরো কোনো রকম একটা যদি ওয়ার্ক করে থাকি, ধরো হাইড্রোলিক প্রেসের কাজ কি? কোনো জিনিসকে হাই প্রেসারাইজে কোনো জিনিস প্রেস করা, ঠিক আছে। এবার ধরো আমি সেখানে এমন একটা পাম্প লাগিয়েছি যে প্রপার পরিমাণে আমার প্রেশার ক্রিয়েট করতে পারছে না। ধরো আমার দরকার 100 পাস্কেলের প্রেশার, আমাকে 1000 পাস্কেলের প্রেশার, আমাকে ও দিচ্ছে 500 পাস্কেলের প্রেশার। তাহলে কি আমার ইন্টেন্সিফায়ার কি? ও 500 পাস্কেল প্রেশারটাকে আরো বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিয়ে আমার হাইড্রোলিক প্রেসে ওই প্রেশারটা দিয়ে ও প্রেস করবে, ঠিক আছে। তার মানে কি আমার হাইড্রোলিকে প্রেশারটাকে ইন্টেন্সিফাই করবে, মানে প্রেশারটাকে বাড়াবে। তো এখানে কি কি থাকে? আমার থাকে একটা ফিক্স সিলিন্ডার, স্লাইডিং সিলিন্ডার বা র্যাম, আর একটা ফিক্সড র্যাম, আর ভালভ কতগুলো, ঠিক আছে। তাহলে কি এর ওয়ার্কিংটা যদি আমরা এখানে দেখি, তাহলে দেখো আমার এইটা হলো কি আমার ফিক্স সিলিন্ডার, এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো স্লাইডিং সিলিন্ডার, এবং তার নিচে কি আছে? একটা ফিক্স র্যাম। আর কি আমার চারটে ভালভ আছে, ভালভ 1, ভালভ 2, ভালভ 3, আর ভালভ 4। তাহলে এখানে আমার ওয়ার্কিংটা কিভাবে হচ্ছে দেখো। প্রথমে যখন আমার স্টার্ট করছি তখন কি এই ভালভ 1 আর ভালভ 4টা ওপেন করা থাকে, মানে এইটা এক্সস্টটা আর এইটা ওপেন করা থাকে। তাহলে কি হচ্ছে? প্রথমে আমার লো প্রেসার ওয়াটার এখান দিয়ে আমার ঢুকছে, ঠিক আছে। ঢুকছে, ঢুকে কি হচ্ছে আমার এই স্লাইডিং যে সিলিন্ডারটা রয়েছে একে আমার উপরের দিকে ঠেলছে। এবার কি উপরের দিকে ঠেলার ফলে কি হচ্ছে? আমার সব থেকে ওর এক্সটেন্ড অবধি চলে যাচ্ছে, এক্সট্রিম পজিশন অবধি চলে যাচ্ছে, ঠিক আছে। এক্সট্রিম পজিশন অবধি যখন চলে যাচ্ছে এর মধ্যে তো জল ভরা রয়েছে, ঠিক আছে। এবং এক্সস্ট ভালভ দিয়ে আমার এক্সস্টের ওয়াটারটা বেরিয়ে যাবে, এবং এটা যখন হয়ে যাবে তখন কি এই ভালভটা আর এই ভালভটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। ঠিক তারপরে কি হবে? এই ওপর দিক দিয়ে লো প্রেসারের ওয়াটার এখান দিয়ে ঢুকতে শুরু করবে। এবার কি এই পোর্টটা তো বন্ধ, তখন কি এইদিকে আর বেরোতে পারছে না, তখন কি নিচের দিকে এই স্লাইডিং সিলিন্ডারটাকে ও কি করছে? ও প্রেসার দিচ্ছে, যার ফলে কি হচ্ছে এই ওয়াটারটা হাই প্রেসার ক্রিয়েট হবে, এবং হাই প্রেসার ক্রিয়েট হয়ে তখন কি হবে? এর মধ্যে দিয়ে হাই প্রেসার ওয়াটারটা মেশিনের মধ্যে যাবে। এইভাবেই কি করে ও ফ্লুইডের প্রেসারটাকে হাই করে আমার মেশিনের মধ্যে পাঠায়, ঠিক আছে, বোঝা গেল। আর এর সিম্বল তাহলে কি? এর সিম্বল হলো এরকম, হলো হাইড্রোলিক ইন্টেন্সিফায়ারের সিম্বল। নেক্সট যেটা রয়েছে সেটা হলো হাইড্রোলিক অ্যাকিউমুলেটর। এই অ্যাকুমুলেটর মানে কি? এই অ্যাকুমুলেটর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হলো আমার লিকুইডের এনার্জিটাকে স্টোর করে রাখে। যদি আমার কোনো সার্কিটের মধ্যে কোনো প্রবলেম হয় বা পাম্প কোনো কারণে ব্রেকডাউন হয়ে যায়, তখন কি করে এই স্টোরড এনার্জিটা আমার তৎক্ষণাৎ আমার ওই পুরো সিস্টেমটাকে কোল্যাপস না করে তৎক্ষণাৎ এমার্জেন্সি প্রেশার বা এমার্জেন্সি এনার্জিটা আমার সার্কিটকে দিয়ে দেয়, ঠিক আছে।
হাইড্রোলিক অ্যাকুমুলেটর তাহলে কি আমার এনার্জিটাকে স্টোর করে রাখে, ঠিক আছে। তাহলে এখানে আমার কিভাবে এটা কাজ করছে, এখানে আমার এই দেখো এইটা হলো তার কনস্ট্রাকশন। এখানে কি থাকে, একটা স্লাইডিং র্যাম থাকে, তার মাথায় ওয়েট লাগানো থাকে। এবার কি হচ্ছে, আর এটা একটা ফিক্স ভার্টিক্যাল সিলিন্ডার আর ইনলেট আউটলেট পাম্প, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমার এখানে ইনলেট দিয়ে কি হচ্ছে, ফ্লুইড ঢুকছে, ঢুকে কি আউটলেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং যার ফলে কি হচ্ছে, আমার এই দিকের যেহেতু এটা সিলিন্ডার, আমার এই দিকটা ওটা ভর্তি হতে থাকছে, এবং তার ওপরে যেহেতু স্লাইডিং র্যামের ওপরে একটা ওয়েট লাগানো আছে, তাহলে কি কন্টিনিউয়াসলি ওয়েটটা কিন্তু ও চাপ দিতে থাকছে, এবং যার ফলে কি হচ্ছে, আমার একটা কনস্ট্যান্ট প্রেশার ও কিন্তু নিজের মধ্যে নিতে থাকছে, কনস্ট্যান্ট এনার্জি কিন্তু ও নিজের মধ্যে স্টোর করতে থাকছে। এবার বাই চান্স ধরো হাইড্রোলিক পাম্প কোনো কারণে ব্রেকডাউন হয়ে গেল, তখন কি হচ্ছে, যেহেতু ওপর থেকে প্রেশারটা রয়েছে, যার কারণে কি হচ্ছে, ও সাডেন অ্যামাউন্ট অফ প্রেশার এনার্জিটা ও আউটলেট দিয়ে গিয়ে ও মেশিনকে দেবে এবং সার্কিটকে দেবে, এবং সার্কিট তখন তার কাজ শুরু করতে পারবে, ঠিক আছে। তো এইবার আমার সিম্বল কি হয়, এটা হলো অ্যাকুমুলেটর সিম্বল। এইটা হলো, এটা হলো নর্মাল অ্যাকুমুলেটর সিম্বল। এটা যদি স্প্রিং ওপরে দেওয়া থাকে তাহলে স্প্রিং অ্যাকুমুলেটরের সিম্বল হলো এরকম, যদি কোনো ওয়েট দেওয়া থাকে ওয়েট অ্যাকুমুলেটরের সিম্বল কিন্তু এরকম, ঠিক আছে। তাহলে বোঝা গেল এইগুলো ছিল তোমাদের হাইড্রোলিক অ্যাক্সেসরিজ। নাও আমি তোমাদের কিছু এমসিকিউ কোশ্চেন এখন বলবো, তার অ্যান্সার তোমাদের কমেন্টে জানাতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা ইউনিট থেকে আমি যেগুলো পড়ালাম সেখান থেকে আমি কোশ্চেনগুলো করব। তো প্রথম কোশ্চেন হলো, প্রেশার জেনারেশন ক্যাপাসিটি ইজ হায়ার ইন সেন্ট্রিফিউগাল পাম্প, প্রপেলার পাম্প, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প না নন পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। কোন অ্যান্সারটা হবে কমেন্টে কিন্তু জানাবে। নেক্সট হলো, আনব্যালেন্সড ভেন পাম্প ইজ আ ফিক্সড ডিসপ্লেসমেন্ট পাম্প, ভ্যারিয়েবল ডিসপ্লেসমেন্ট পাম্প, ফিক্সড অর ভ্যারিয়েবল ডিসপ্লেসমেন্ট পাম্প, নান অফ দিস। অ্যান্সারটা কমেন্টে জানাবে। এইবার আরেকটা কোশ্চেন, হাউ মেনি টাইপস অফ কন্ট্রোল ভালভ জেনারেলি বিং ইউজড ইন হাইড্রোলিক সিস্টেম? একটা, দুটো, তিনটে না চারটে? ঠিক আছে। সিকোয়েন্স ভালভ ইজ ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ ফ্লো কন্ট্রোল ভালভ, ডাইরেকশন কন্ট্রোল ভালভ, প্রেশার কন্ট্রোল ভালভ না নান অফ দিস? কোনটা অ্যান্সার হবে কমেন্টে জানাবে। তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এর অ্যান্সারগুলো কি হবে। ওকে, থ্যাংক ইউ।